জি, আমাদের এতক্ষণ রেকর্ডিং হইতেছিল না, সফটওয়্যারটা সমস্যা করতেছিল। আমাদের শুরু হয়েছে। লাস্ট হচ্ছে 4 নম্বর 5 নম্বর চেষ্টা করানো হয়েছে, মনে আছে? জি। জি জি, এটা লেখার ছিল, আপনারা লেখা দিচ্ছেন কেউ কেউ। এখন বিষয়টা হচ্ছে, এর মধ্যে অনেকের সুন্দর হয়েছে, অনেকের একটু সমস্যা আছে। যেহেতু আমরা একটু মাইক্রোফোনটা অফ রাখি, অনেকের আওয়াজ হচ্ছে, একটু অফ রাখি আবার পড়ার সময় অন রাখবো। তো বিষয়টা হচ্ছে, যেমন ধরেন একজনে বলছেন যে আহ, আমি না দেখে লিখতে পারি না, তাই না? এটা বলছেন না? বিষয়টা হচ্ছে যে যারা লেখা শিখে, মাদ্রাসায় যারা শিখে, ছোট বাচ্চাদের তো অবশ্যই বেশি বেশি, আর যারা বড়রা লেখে তারাও কিন্তু হচ্ছে দেখে দেখেই লেখে। যে কোনো ভাষা, আপনি শুধু আরবি না, যে কোনো ভাষায় কি না দেখে লেখা শেখা যায় না, সম্ভব না। তো তারপরেও এইটা 1 নম্বর কথা, দেখতে দেখে দেখে লিখতে লিখতে আপনার লেখা শিখে যাবেন। এরপরে যত বেশি লিখবেন তত মুখস্থ লেখা লিখতে পারবেন। যেহেতু আমাদের আপনাদের হচ্ছে এরকম না যে আপনাদেরকে লেখাই শেখাবো, এমন না। আমাদের এটা শর্ট কোর্স, মানে এই পর্যন্তই লেখা, এরপরে আবার একটা লেখা দেওয়া হবে, ওইটা আপনারা লিখবেন। তো এর মধ্যে নাম অ্যাড করে দিতে বলছিলাম, মনে আছে কিনা, কারণ অনেকের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেমন লেখা আছে এস খান, মনে হয় সবিরুল ইসলাম ভাই নাকি, এস খান ঠিক আছে নাম্বারে। ওটা আমি লিখেছিলাম আর কি, যেটা আমি না দেখে লিখেছিলাম, মানে না দেখে নয়, দেখে লিখেছিলাম আর কি, ওটা আমি লিখেছিলাম, জিয়াউর রহমান। ও আচ্ছা, না জিয়া রহমান ভাই তো আলাদা দিছেন ইংলিশের খাতায়, তার আগে যে দিছে ঠিক আছে এস খান লেখা, ঠিক আছে নাম্বারে। আপনারা একটু এগুলো দেওয়ার সময়, পড়া দেওয়ার সময়, যে কোনো বিষয় পড়া দেওয়ার সময় একটু নাম এটা লিখে আমি দিবেন। দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে সবিরুল ইসলাম ভাই, এস আমি- খান বলুন মনে হয়। তো নাম দিয়ে দিলে হয় কি ডিরেক্ট করা যায়, কারণ আপনারা অনেকে মনে করেন নাম্বার দিয়ে তো বলা যায় না, নাম্বারে কিন্তু আপনাদের নাম থাকে না। আমরা যেভাবে এখানে ক্লাস নামটা করি ওভাবে নাম্বারে আপনার নাম অ্যাড করেন না, এর জন্য আমরা বুঝতে কষ্ট হয়। যাই হোক, এই যেমন সবিরুল ইসলাম ভাইয়ের যেমন প্রথম লাইন যেমন আলিফ মিম তজ, এগুলো অনেক কিছু হয়েছে, এগুলো এরকম ঠিক আছে, মিমের উপর এইটা উপরে থাকবে, ঠিক আছে এরকম থাকবে। এবং আরবি যখন লিখবো তখন এরকম থাকবে, তবে লাইনটার ক্ষেত্রে একটু নিচ থেকে টান দিয়ে সুন্দর করার জন্য আর একটু নিচে টান দিয়ে আসার দরকার ছিল। আর বা তা সা, এগুলো মাথা যদি একটু দুই দিক থেকে, ডানের মাথা বামের দিকে, বামের মাথা ডানের দিকে যদি একটু ঝুঁকায় ঝুঁকায় লেখেন, তখন এই লেখাটা আরো সুন্দর হতো। জিম হা খ, এগুলোর মাথা, মাথা উপরের যে মাথাটা আছে, হ্যাঁ উপরের যে মাথা আছে, এই উপরের মাথাটা থাকবে হচ্ছে, আমরা একটু লেকচার শিটে চলে যাই, সবার জন্যই বিষয়টা, সবার জন্যই দেখবেন। উপরের যে জিম হা খ, উপরের যে মাথাটা আছে, যে উপরের মাথা, এইটা লাইনের উপর রাখতে হবে, এইটা লাইনের উপরে রাখেন নাই, এই কেউ এটা লাইনের উপরে রাখেন নাই, এটা লাইনের উপরে থাকবে, ঠিক আছে, এইটা লাইনের উপরে থাকবে। পরবর্তীতে আরবি লেখা হয় শুধু এই মাথাটুক নিয়ে, উপরে মাথাটুক দিয়ে। তো এইটাকে যেমন সাবিরুল ইসলাম ভাই বা এরা আপনারা দুইজনই, জিয়া রহমান ভাই আপনারা দুইজনই কি করছেন, এই লাইন ধরে নিচের দিকে নিয়েছেন, লাইনটা উপরের দিকে থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে সিন সিন সদ দত, লেখাটা সুন্দর আছে, তবে এটার ক্ষেত্রে একটু সুন্দর করতে হলে আপনাকে এখানে একটা টেকনিক খাটাইতে হবে। সেটা হচ্ছে এই মাথাটা এইরকম সাইডে দিব না, এই মাথাটাকে এই মাথাটাকে নিয়ে এই মাথাটা আবার এদিকে বেঁকাই নিয়ে আসবো, ঠিক আছে, এই দিকে আবার ডান দিকে বেঁকাই নিয়ে আসবো, তাইলে আরো সুন্দর হবে। তারপরে নুন কফ লাম, নুন কফ লামের ক্ষেত্রে এই তিনটা একটুখানি গোল রেখা লেখলে সুন্দর হয়, গোল রাখাই ভালো, উত্তম। গোল রাখা, এই একটু গোল করে নেওয়া, ঠিক আছে, লামটা গোল হয়েছে কিন্তু বাকি দুটা গোল হয় নাই। হামজা আইন গইন ঠিক আছে, তারপরে হচ্ছে হাইয়া ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে, এইটা লেখার সুবিধার্থে, কি কি সুবিধার্থে, লেখার পড়ার সুবিধার্থে না। জিয়া রহমান ভাই যেমন ধরছে ইংলিশে লেখছে, ইংলিশের খাতার মধ্যে। তো এখন এইটাকে কোন হিসাবে, মাঝখানের লাইনকে সে মেইন লাইন ধরছে মনে হয়।
তো ওটার মধ্যে আলিফ দিছেন, কিন্তু আলিফটা একদম সোজা সুজি হয়ে গেছে। হ্যাঁ, একদম সোজা কলমের মতন এরকম না, আলিফটা একটু ছোট হইতে হবে। লাইনের শুরু দিয়ে ধরবেন, লাইনকে বাদ দিয়া। ঠিক আছে, আলিফকে লাইনকে বাদ দিয়ে ধরতে হবে। আর একটু এই দিকে বাম দিকে, প্রথমে বাম দিক থেকে ঝুঁকাইয়া আবার এই বাম দিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা মাউজে হইতেছে না, বাট আর মাথাটা প্রথমে মাঝখান থেকে ধরে উপরে কলম টানবেন, তারপরে আবার এই নিয়ে আসবেন, তাইলে এই মাথাটা একটু মোটা হয়ে যাবে। ঠিক আছে, একটু মোটা হবে, আলিফের মাথা একটু মোটা হয়। এই যে বা তা সা এগুলো টুপির মতন হয়ে গেছে, এরভাবে টুপির মতন হবে না। জিয়া রহমান ভাই, এটা টুপির মতন হবে না। আমরা কি করব, বাম দিকে ধরবো, একটু কলমটা বাম দিকে ধরে এই দিকে নিয়ে আসবো, তারপরে আবার এটা একটু এদিকে চাপাই দিব ডান দিকে, এই মাথাটা একটু বেঁকা করে দিব, তাহলে একটু সুন্দর লাগবে। হা খাজিম ওই রকম হচ্ছে, আসলে ইংলিশ খাতায় বোঝা যাইতেছে না, ইংলিশ খাতায় কোনখানে লাইন ধরছেন এটা তো বোঝা যায় না, এটা বুঝতে হবে। দাল জাল হচ্ছে এরকম না, মানে এরকম এই না। দাল জাল হচ্ছে একটু এইখানটা নিচটা একটু ঘুরে যাবে, এখানটা কোনা বার হবে না, এখানটা কোনা বের হবে না। ঠিক আছে, একটু ঘোরানো। আচ্ছা, যাই হোক, আপনার লেখার চেষ্টা করছেন। ইয়া লেখাটা এরকম উপরে লাইনে রাখতে হবে, ইয়ার এই লাইনটা অবশ্যই উপরে রাখতে হবে। ঠিক আছে, এই লাইনটা। হ্যাঁ, আপনারা ওই যে খাতার নিচে জিয়ার ভাই লিখে দিয়েছে, আমি দেখে দেখে লিখেছি। অবশ্যই দেখে দেখে লিখবেন, প্রথম দিকে অবশ্যই কি লাগবে দেখে দেখে লিখতে হবে। তারপরে আনারুল হক ভাই দিছে, সমস্যা একই, আনারুল ভাইয়ের সমস্যাও কিন্তু প্রায় সেম, একই। বা তাসান উনি এই পাঁচটা দেখতে একদমই হয়েছে, ওই যে ওই রকম একটু মাথাটা ঘুরাই দিতে হবে। জিম হা খ এমনি লেখার পদ্ধতি ঠিক আছে, সিন সিন এগুলোর মাথা একটু ঘুরাই দিতে হবে। আচ্ছা, হা এটা মনে রাখতে হবে, এটা সামনে আমরা আসতেছি আরো আলোচনায়। হা যেটা পৃথক হয়, পৃথক, পৃথক, হ্যাঁ পৃথক, ভিন্ন হবে, কোনোটার সাথে মিশবে না, ওটা ডাবের মতন হবে। ডাব 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 খাইছেন না, ডাবের মাথা একটু কি থাকে এরকম একটু বের হয়ে যায়, এরকম বের হয়ে যাবে। এখন এরকম দুই চশমায় অনেক যেটা লিখছে, যে আনোয়ারুল হক ভাই, এটা সবার জন্য দেখেন, এইভাবে যেটা লেখা হয় এইভাবে, এইটা কখনো পৃথক হয় না। এই যে এই হাঁটা, এটা পৃথক না, এটা লেখার মধ্যে লিখতে হয়, লেখার মধ্যে, যেমন এরকম হুম, এখন এরকম হবে। পৃথক বলতে এরকমই লাগবে, পৃথক লিখলে এই হাই লিখতে হবে। তবে এইটার তো ডাবের মতন বের হয়ে যায় না, এটা তো প্রিন্টেড, প্রিন্টেডের সাথে হাতের লেখা এক হবে না। ঠিক আছে, যাদের সবাই লিখছেন চেষ্টা করছেন এর জন্য ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়রান। আপনারা আবার আপনারা যারা লিখতে চান, হাতের লেখা আরবিও লিখতে চান, তারা অবশ্যই প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত, প্রতিদিন প্র্যাকটিস করবেন। মাঝে মাঝে চাইলে আপনারা আবার এরকম গ্রুপে ছবি দিয়ে দিতে পারেন, নাম দিয়ে দিয়ে দিবেন, এবং যে সমস্যা যেটা আপনি বুঝতেছেন না বা যেটা লেখা দেখা লাগবে আপনি বলে দিতে পারেন, যে হুজুর এই এই অংশটা কি এরকম হবে বা এটা এরকম হবে কিনা। তো ইনশাল্লাহ অবশ্যই আমরা লেখা দেখব। আচ্ছা, এটা তো গত ক্লাসে আমরা পড়ছিলাম। হ্যাঁ, হরফুল ইস্তেআলা আর এগুলো পড়া দিছিলাম, মনে আছে? এগুলো হ্যাঁ, তফাৎ করে জি। পড়া দিতে বলছিলাম, মনে আছে না? হুম। জি। এই, উচ্চারণগতভাবে একই, কিন্তু মাখরাজগত দিক দিয়ে পার্থক্য আছে। হ্যাঁ, মাখরাজগত দিক থেকে সিফাতগত দিক থেকে এগুলো আপনার হুম। ই লাগবে না, যে তফাৎ আছে, ঠিক আছে, উচ্চারণের দিক থেকেই তফাৎ আছে। হুম। আচ্ছা, বলেন, এইটা একটা পড়া দেন, বিসমিল্লাহ করে শুরু করেন এক একজন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা, ত, হুম। হা, হা, হ্যাঁ, হা, হ্যাঁ, হ্যাঁ,
হা আ কাপ কফ সিন সাদ সদ সদ একটু দালে একটু সদ ভারী দিবেন গিয়া সদ 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 একটু শেষে গিয়া সদ না একটু দাল দদ দদ না দদ 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 জাল জাল না জ জিব্বার আগা দিয়ে বলেন জাল নরম করে জেল জেল জাল 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 জ ল এটাও জিব্বার আগা থেকে ল হালকা জ করে জ জাল জাল জিম ল্যাল ল ল্যাল ল দুইটাই জাল নরম জিব্বার আগা দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ল্যাল জাল ল জাল ল ল জিম হুম ঠিক আছে হুজুর হ্যাঁ জিম তারপরে জাল জাল আর হচ্ছে জিম ঠিক আছে জাল জিম এরপরে আবার জা জাল জাল জা সা শিন হাম আ আইন হামজা আইন হামজা হামজা আইন হামজা না আইন যা হবে না শক্ত হবে না হামজা হামজা আইন আইন জি আরেকজন জি বিসমিল্লাহির রহমানির রহিম। তা ত হা হা না একটা হা বাতাস বন্ধ হয়ে হা যাবে বাতাস বন্ধ হয়ে যাবে হা হা বাতাস বন্ধ হয়ে যাবে হা না প্রথমটা গোলহা ওটা হা ওটা হচ্ছে হা হ্যাঁ হা বাতাস বন্ধ হয়ে যাবে পরেরটা হা বাতাস চলবে পরেরটা ঠিক আছে হা হ্যাঁ এটা ঠিক আছে কাফ কফ সিন সদ দাল দদ দদ দাল দদ জাল জ জাল জিম জাল জ ঝা ঝা সা না ঝা ঝা জা হ্যাঁ, জাল জ জা ঝা আকার দিয়ে ঝা জয় জা আকারে ঝা ঝা জা শা সিন হামজা আইন জি হামজা আইন হামজা জার মতো হামজা আইন জি আইন জি মাশাআল্লাহ আচ্ছা আরেকজন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তা ত হা হা কাপ কফ সিন সদ দাল দদ জাল ঝ জাল জিম হুম জাল ঝা হুম ঝা সিন হামজা আইন জি মাশাআল্লাহ আচ্ছা আর কেউ দিবেন পর একজন তো বাকি আছে এটা আমরা আরেকবার পড়ি আমি পড়াই দিতেছি আপনারা সবাই মাইক্রোফোন অফ রেখে বা এটা পড়েন আমার সাথে সাথে তা ত তা ত তা ত তা ত হা 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 কাফ অফ কাফ অফ কাফ অফ সিন صاد سين صاد دال ضاد دال ضاد دال ضاد ذال ظ দুইটা জিবার আগা থেকে দুইটাই নরম জাস্ট মোটা আর চিকন ذال ظ ذال ظ ذال জিম জিম শক্ত এটা জিহ্বার মধ্যখান থেকে ذال জিম ذال
জা, জা, নিচের দাঁতের সাথে জাটা হয় নিচের দাঁতের সাথে, আর আকার দিয়ে হবে, জ হবে না, যা হবে, যা যা জ আকারে যা। র্যাল, যা, র্যাল, যা, থা, এটা জিব্বার আগা থেকে এই জাল, জা, জা, জ, থা, তিনটা জিব্বার আগা থেকে শব্দ আসবে না, নরম ভাবে বাতাস চলবে, বাতাস বহমান থাকবে। যেগুলো হামসের হরফ, বাতাস চলে, তার মধ্যে সা একটা, তারপরে হচ্ছে আপনার কাফ একটা, তা একটা, এগুলো হচ্ছে সব বাতাস চলতে থাকে। ফা, 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 সিন, ফা, সিন, ফা, সিন, হামজা, হামজা, আইন, হামজা, আইন, হামজা, আইন, হামজা, আইন। জি, আমরা তারপরে পরের লেকচার শিটে চলে যাব। লেকচার শিট হচ্ছে 6। দেখেন, আমরা একটা বিষয় আগে জানতে হবে, সেটা হচ্ছে আমরা পড়ছি না যে বাংলার মধ্যে একটা বিষয় পড়ি, সেটা হচ্ছে কার চিহ্ন, তাই না? কার চিহ্ন পড়ি, কার চিহ্নের কাজ কি? সাধারণত একটা আহ, বানান পড়ার জন্য, কখনো কার বাদে, আহ, যেমন হিন্দি ভাষায় এটা আছে, কিন্তু বাংলা ভাষায় আছে, আরবি ভাষায় কার চিহ্ন ব্যবহার হয়, সেটা কি হয়, অক্ষর দ্বারাই, মানে লেটার দ্বারাই লেটারের ব্যবহার হয়। যেমন যে কোনো একটা মিলাইতে গেলে এরকম হয়, ঠিক আছে, এরকম দেখা যায়। তো বাংলার মধ্যে বিশেষভাবে কার চিহ্ন দেখা যায় একদম ক্লিয়ার, যেমন ধরুন রস্যিকার, রস্যকার, তারপর হচ্ছে দীর্ঘিকার, তারপর হচ্ছে দীর্ঘকার, ওকার, ঐকার, এইভাবে অনেক কার আছে। তবে প্রত্যেক ভাষার কি কি হয়, নিজস্ব একটা কার চিহ্ন থাকে প্রত্যেক ভাষায়। যেমন আরবি ভাষায়ও কার চিহ্ন আছে, এইটা খুবই সংক্ষিপ্ত, এটা আমাদের জন্য একটা বড় রহমত যে খুবই সংক্ষিপ্ত। সেটা হচ্ছে তিনটা কার চিহ্ন, অনলি তিনটা কার চিহ্ন আছে, ঠিক আছে, তিনটা কার চিহ্ন, তিনটা টোটাল হচ্ছে তিনটা কার চিহ্ন আছে, তিনটা কার চিহ্ন আছে। তো একদম ইজিভাবে বুঝি তিনটা কার চিহ্ন কি। আমরা বাংলায় প্রথমে তিনটা যে কার চিহ্ন পড়ি, আকার, রস্যিকার, রস্যকার, এই তিনটাই আরবিতে আছে। এরপরে যে কার চিহ্ন আছে বাংলায়, যেহেতু আমরা সবাই বাঙালি এখানে, তো বাংলায় যে এরপর কার চিহ্ন আছে, যেমন দীর্ঘকার, ওকার, ঐকার, এই ধরনের যত একার, এই ধরনের যত কার চিহ্ন আছে, এগুলো আরবিতে নাই, এবং এগুলো আরবিতে পড়া যাবে না। এগুলো পড়লে কখনো কখনো অর্থের পরিবর্তন হয়, এগুলো পড়া পুরোপুরি নিষিদ্ধ, হারাম, পুরোপুরি নিষিদ্ধ। এখন বলবেন যে হুজুর এটা কেমন কথা, আমি কি পড়ি আরবির মধ্যে? হ্যাঁ, কার চিহ্ন তো আমরা পড়ি এবং বাংলাটাও ব্যবহার করি। যেমন আলহামদো, ঠিক আছে, আসলে এটা কি রস্যকার, দু হবে চিকন করে দু, কিন্তু আমরা উচ্চারণের সময় আলহামদো বললাম। তারপর বিসমিল্লাহ, বিসমিল, মেল, এরকম অনেকে উচ্চারণ করি, এই এই শব্দ না করলে অন্য জায়গায় করি, বিসমিল, এটা মিল হবে, কিন্তু মেল একটু একার দিয়ে দিছি। এই যে একারের দিকে ঝুঁকে গেছি, একটু সামান্য ঝুঁকে গেছি, সাথে সাথে এটা ওই উচ্চারণটা নষ্ট করে ফেলছে। আর এইটা যে নাই এমন না, এটাও আরবিতে আছে, যার নাম হচ্ছে এমালা, যার নাম হচ্ছে এমালা। এমালা নিয়ে আমাদের লেকচার শিট আছে, আলাদা আলোচনা করা হবে। এমালা, এমালা অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া, ঝুঁকে যাওয়া, ঠিক আছে, এমালা অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া। ঝুঁকে যাওয়া এরকম একটা আয়াতের মধ্যেই শুধু পড়া জায়েজ আছে। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, বিসমিল্লাহি মাজরেহা, ওইটা মাজরা ইউন ছিল, এর জন্য এটাকে মানে দ্রুত পড়ার জন্য কিছু এরবের পরিবর্তন ঘটানো হয়েছে, এটা ওই সময় আলোচনা করা হবে। তো বিষয়টা হচ্ছে যে ওই এক জায়গায় বাদে কোনো জায়গায় একার, ঐকার, ওকার এরকম কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না, শুধু আকার, রস্যিকার, রস্যকার পড়তে হবে, সোজাসুজি পড়া, আকার, রস্যিকার, রস্যকার। এই তিন ধরনের কারকে আরবিতে মারুফ বলে। হ্যাঁ, আরবিতে কি বলে, মারুফ বলে, মারুফ। আর এর বাদে যেগুলো আছে সেগুলোকে মেজহুল বলে।
আমাদের মধ্যে বিশেষভাবে এই ভুলগুলো কেন ঢুকছে, আমরা ওই যে কার চিহ্নটা ঠিক মতন কেন পড়তে পারি না, যারা ধরেন এখানে আছেন অনেকে শুনবেন বাবাদের কাছ থেকে দাদাদের কাছ থেকে, বা একটু বয়স্ক যারা আছে, আগে মক্তবে হুজুরা এরকম পড়াইতো, আলিফ বে তে সে এরকম পড়াইতো, কিন্তু এক সময় শুনতে পারেন এরকম। কেন এরকম পড়াইতো? কারণ হচ্ছে ওই সময় যারা আলেম হইতো তারা বেশিরভাগই হচ্ছে যে মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় আবার আহ, বাংলা বা হিন্দির থেকেও বেশিরভাগ হচ্ছে উর্দু ভাষাভাষী হুজুররা ছিল, বা তারা উর্দু ভাষাভাষীকে বেশি প্রাধান্য দিত। তো উর্দুর মধ্যে কিন্তু আরবির মতন অক্ষরগুলো সব আছে, 29টা অক্ষর আছে, এবং আরও এক্সট্রা আছে, এক্সট্রা আরও অক্ষর আছে 35টা বা আরও বেশি 40টা পাওয়া যায়। তো ওইখানে উর্দুর একটা নিয়ম হচ্ছে উর্দু মাঝুল করে পড়তে হয়, সব একার ওইকার ওকার এভাবে করে পড়তে হয়। যেমন বে একার দিয়ে পড়া, তে একার দিয়ে পড়া, হ্যাঁ। কিন্তু আরবিতে আবার একার দিয়ে পড়া যাবে না। কারণ ওই যে মিক্সটা, আমরা যেমন আমরা এখন বলি না যে হুজুর বাংলা বলতে বলতে বাংলায় পড়তে পড়তে এখন আর আরবি পড়তে পারি না, ও যেটা একটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তো তখনকার ওই অভ্যাসটার মেইন কারণ ছিল। তো মনে রাখতে হবে এই আরবিগুলো আমাদের সব মারুফ করে পড়তে হবে, সোজাসুজি করে পড়তে হবে। আরবি হরকতের পরিচয়, আমাদের লেকচার শিট নাম্বার হচ্ছে 6। খুব সুন্দর করে গুরুত্ব সহকারে খেয়াল করবো আমরা সবাই। আল হারাকাতুল আরবিয়া, আমরা যে হরকত শব্দটা বলি, হরকত, হরকত, এটা মূলত আরবিতে হয় হারকাত, হারকাত, হার কাফ দিয়া, ঠিক আছে। যাই হোক আমরা বাংলায় বলি, সমস্যা নেই, হরকত। আল হারাকাতুল আরবিয়া, হরকত সমূহ, আরবি হরকত সমূহ, আরবি হরকত সমূহ। আরবি হরকত সর্বমোট হচ্ছে 3টি, সর্বমোট হচ্ছে 3টি আরবি হরকত, সর্বমোট হচ্ছে 3টি। এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। এক জবর আপাতত আপনি এভাবেই পড়েন, নিচে আস্তে আস্তে যাইতে যাইতে পরিচয় হয়ে যাবে যে এক জবর এক জের এক পেশ কাকে বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? একত্রের নাম হচ্ছে হরকত। এই এক জবরও আরবি, এটার একটা আবার আরবি আছে ফাতহা, ফাতহা কাসরা দম্মা, আরবিতে এভাবেও বলা হয় ফাতহা কাসরা। ফাতহা অর্থ হচ্ছে জবর, কাসরা অর্থ হচ্ছে জের, দম্মা অর্থ হচ্ছে পেশ। দম্মা বা এটার উচ্চারণ অনেকে জম্মা বলে, দতকে জত পড়ে ওর জন্য, কিন্তু উচ্চারণটা হচ্ছে 3টা হচ্ছে ফাতহা কাসরা দম্মা। ওটা আমরা যাব না, আমরা যেটা সাধারণত শিখছি কেউ কেউ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া, জলদি করিয়া, দ্রুত করিয়া পড়তে হয়, কোনো সময় নেওয়া যায় না। আপনাদেরকে আমি টিক চিহ্ন দিয়ে দিতেছি, স্টার চিহ্ন, এটা বিশেষ করে পড়বেন। এইটা এটা আগামী ক্লাসে মুখস্থ করে ফেলবেন। আপনারা অনেকে বড় আছেন, সময় পান না, তারপরও এটা করবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এখনই কয়েকবার বলেন আমার সাথে সাথে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া, তাড়াতাড়ি করিয়া, তাড়াতাড়ি করিয়া, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, কোনো সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ, কারো হইছে বলতে পারবেন? এক জবর এক পেশ, আহ, জের এক জের পেশকে, একে হরকত বলে, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। হরকতের উচ্চারণ, যে উচ্চারণটা বের হবে ওটা দ্রুত তাড়াতাড়ি করে। কেন হরকতকে ধীরে পড়া এক যাবে না? জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জি, মাশাআল্লাহ। আচ্ছা, কেন আপনার ধীরে স্থির করে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে? কারণ কারণ এইটা যখন আপনি ধীরস্থির করে ফেলবেন, একটু ধীরে পড়বেন, সাথে সাথে এটা মাদ হয়ে যাবে, টান হয়ে যাবে। শর্টটা দীর্ঘ হওয়া মানেই হচ্ছে টান হয়ে যাওয়া। টান মানে হচ্ছে তখন খাড়া জবর খারাজের উল্টা পেশ হয়ে যাবে। এইটা যেমন মানে জবরজের পেশ, ওটা খাড়া জবর হলে আবার টান হয়ে যায়। তো টান হওয়া মাত্রই আপনার একটা হরফ যুক্ত হয়ে যাবে, অর্থ পাল্টে যাবে, শব্দের অর্থ পাল্টে যায়। টান মানে আরবিতে আমাদের একটা ভুল ধারণা আছে যে বলে হুজুর টানই তো হয়েছে একটু, তাহলে কি হবে? আরবি এমন একটা বিষয়, ওই একটা হরফের উচ্চারণ দেখে একটু সামান্য পরিবর্তন হয়েছে, দেখেন না আরেকটা হরফ হয়ে গেছে। হ্যাঁ, জাল দিয়া
জোয়া হয়ে গেছে, আবার জাল দিয়া জিম হয়ে গেছে, একটু উচ্চারণে তফাতের কারণে সিন দিয়া সদ হয়ে গেছে, ঠিক একটু টান হয়ে গেছে, সাথে সাথে ওটা দ্বিবচন, আপনার বাংলায় বলি দ্বিবচন, বহু বচন, ঠিক আছে, জামা হয়ে যায়, বহু বচন হয়ে যায়, শব্দটা বহু বচন হয়ে যায়। এখন আপনি ধরেন একক অর্থ একটা বিষয় আর বহুবচন অর্থ কি আলাদা বিষয়, যে বিষয়টা একজনই করতে পারে সেটা যদি বলেন যে এটা অনেকজনে করছে, তখন তো এটা যদি আল্লাহর ক্ষেত্রে হয় তখন এটা কি হয়, শিরক হয়ে যাবে। তো এইরকম বিষয়টা। তো হরকত মানে কি দ্রুত পড়তে হয়, তাড়াতাড়ি, জলদি, যত দ্রুত। এবার আসেন আমরা হরকত কাকে বলে এটা মনে রাখতে হবে। বাংলা ভাষায় আকার, এতক্ষণ যা বলছি আপনাদেরকে, রস্যিকার, ইকার, উর রস্যুকার, এই তিনটা কার আছে। তেমনি যেটা বাংলা ভাষায় আছে তেমনি আরবি ভাষায়ও জবর, জবর মানে হচ্ছে কি আকার, জবর মানে আকার, জবর মানে আকার, জবরকে এই যে চিহ্নটা আছে উপরে এটাকে আকার বলে, এটা কিন্তু উপরে আছে, এই দাগের উপরে, উপরে থাকে সবসময় উপরে। এবং রস্যিকার এটা হচ্ছে কোথায় থাকে, নিচে থাকে, রস্যিকার, ইকার। এবং রস্যুকার, উকার, রস্যুকার কি উকার, রস্যুকার উকার, এটা উপরে থাকে, দুইটা উপরে থাকে, নিচে থাকে জেটটা। উচ্চারণ কেমন হবে, আকার, আ হয়ে যায়, প্রত্যেক হরফ আ হয়ে যায়, কার আকার চিহ্ন ব্যবহার হলে আ হয়ে যায়। আবার রস্যিকার, প্রত্যেক হরফে ই কার যুক্ত হয়ে যায়, ঠিক আছে, বাংলার মতনই প্রত্যেক হরফ হচ্ছে উকার যুক্ত হয়ে যায়, উকার চিকন হয়, চিকন, উকার কিন্তু চিকন হয়, ওকারের মতো হয় না, উকার। জবর ও পেশ হরফের উপরে বসে, জবর পেশ কোথায় থাকে, হরফের উপরে, হরফের উপরে, হরফের উপরে, হরফের উপরে। এবং জের হচ্ছে হরফের নিচে, জের হচ্ছে হরফের নিচে, জের হচ্ছে হরফের নিচে, জের হচ্ছে হরফের নিচে। জবর আর পেশ তো কোথায় থাকে, হরফের উপরে, জের কোথায় থাকে, হরফের নিচে, জের কোথায় থাকে, হরফের নিচে। আমরা একটু যদি আবার দেখি, ধরেন একটা হরফ, আমি একটা হরফ লিখলাম, কি লিখবো, ধরেন বা লিখলাম, যেটা আমরা সবাই সকলে পরিচিত বা। জবরটা হবে কোথায়, উপরে, জবরটা হবে হরফের উপরে, এই, হ্যাঁ, জবরটা হবে হরফের উপরে। যেমন আমরা এটাকে কি বলি, বা। আচ্ছা, এটার থেকে অন্য একটা হরফ লিখলে আরো স্পষ্ট হয়ে যাব, জিম লিখি, জিম। মাউস তো সুন্দর হবে না লেখায়, যে একটু হাত ঘুরে গেলে আর লেখা বেঁকায় যায়, যাই হোক কোনো রকম বুঝলে হবে। এখন এটার উপরে জবর দিব, দেখেন এটা আমরা কি ছিল, উচ্চারণটা ছিল জিম, জিম। এখন এটা জবর হওয়ার পরে জিম জবর হয়ে যাবে হচ্ছে যা, জিম জবর হবে কি যা, জিম জবর হবে যা। যেমন আমরা এখানে ধরতে পারি অন্তর্জ, এটা অন্তর্জ পড়তেছি, আকার হয়ে গেলে হয় কি যা, ঠিক এরকম জিম জবর যা, জিম জের, জিম জের, এই একই লেখাটা নিচে দিয়ে দিতে হবে, তাহলে জিম জের হবে জি, জিম জের হবে জি। আবার পেশ হবে হচ্ছে হরফের উপরে, পেশ, ওয়াও এর মতো, জিম পেশ জু, জিম পেশ জু, জু জো না, কি হবে জু। তাইলে জিম জবর যা, এখানে দেখেন টান দেই নাই কিন্তু, যা যা এরকম বলি না, জি এরকম বলি না, সাইরা দিছি, যা যা, জি জু, যা জি জু, যা জি জু, যা জি জু। এবার আসি আমরা এগুলো দেখে একটু পড়ি, জবর জের ও পেশ দিয়া পড়ি, ঠিক আছে, জবর জের ও পেশ দিয়া। আচ্ছা, এখানে একটা কথা আছে, বিষয়টা হচ্ছে যে আমরা আপনাদের ক্লাসে আসলে, আপনাদের ক্লাস আপনারা একটু বলবেন, আপনাদেরকে আলিফ এবং হামজার মধ্যে তফাৎ কি পড়াইছিলাম? একটু বলেছিলেন। হ্যাঁ, একটু মানে পরিপূর্ণভাবে বলেন নাকি? দেখেন, আলিফ আর হামজার মধ্যে কয়েকটা তফাৎ আছে বলছিলাম, মেবি একটু আপনাদের, আমার অনেকগুলো ক্লাস থাকে তো দেখা যায় কোন ব্যাচে বলে এটা ঠিক থাকে না, তো যাদের পড়া তারা একটু বললে ভালো হবে। আলিফ এবং হামজা দুইটাই হরফ, এই একটাকেও সংক্ষিপ্ত করা যাবে না, কোনোটাকেই সংক্ষিপ্ত করা যাবে না। তবে তবে কোনোটাকে সংক্ষিপ্ত করা যাবে না, তবে আমাদেরকে মনে রাখতে হবে এইটার দুই ধরনের কাজ আছে, সেটা হচ্ছে ছয়টা তফাৎ আছে, ছয়টা। সেটা হচ্ছে এক নম্বর নামের তফাৎ, আলিফ আর হামজা,
এটা কি বলি নাম কি এটার? আলিফ। আর এটার নাম কি? হামজা। এক নম্বর হচ্ছে কি নামের তফাৎ, এই দুইটার নামের তফাৎ আছে না, এটার নাম আলিফ, এটার নাম কি? হামজা। নাম্বার 2, এর উচ্চারণের তফাৎ। এর উচ্চারণ, এই যে আলিফের উচ্চারণ হয় হচ্ছে মুখের খালি জায়গা থেকে। কোথা থেকে? মুখের খালি জায়গা। আর হামজা হয় হচ্ছে হলক, ও যে কণ্ঠনালী শুরু থেকে, আমরা তো আগে দেখছি কণ্ঠনালী শুরু থেকে। হামজা। নাম্বার 2টা হয়েছে না, 2টা তফাৎ। নাম্বার 3, হ্যাঁ নাম্বার 3, এই আলিফকে কখনো এককভাবে উচ্চারণ করা যায় না, মানে এ কখনো উচ্চারিত হয় না নিজে কখনো উচ্চারিত হয় না। হামজা সবসময় নিজে উচ্চারিত হয়, মানে হচ্ছে আলিফের কোনো উচ্চারণ নাই, নিজস্ব উচ্চারণ। সে অন্য হরফের সাথে, যেমন সিন খালি আলিফ জবর সা, সা আ, সা, এখানে আ উচ্চারণ হইতে পারে সিনের সাথে, কিন্তু ওর নিজস্ব উচ্চারণ হইতে পারে না। কেন হইতে পারে না বলতেছি, এটা হামজার উচ্চারণ হইতে পারে, হামজা যেমন হামজা জবর আ। কেন হইতে পারে না আসেন 4 নম্বর হচ্ছে আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না। হরকত এইমাত্র যেটা বললাম, জবর জের পেশ, এই 3টা কখনো নিতে পারে না, কোনো ধরনের হরকত বা জজম তাসদিদ কোনো হরকত গ্রহণ করতে পারে না, কখনো পারবে না। কিন্তু হামজা সদা সর্বদা হরকত গ্রহণ করবে। হরকত গ্রহণ ছাড়া বা জজম তাসদিদ ছাড়া কখনো হামজা থাকে না। এখন আপনি বলবেন, এখানে যে প্রশ্নটা সেটা আপনার আসতে পারে যে হুজুর তাহলে এইটা কি? এটা পড়াইতে এসে এই কথাটা আপনাদের জন্য বলছি, তাহলে এইটা কি? এই যে হইলো এটা কি? তাহলে এই যে হইলো এটা কি? মূলত এটা দেখবেন আলিফ জবর, এখানে হামজা আলিফ জবর আ আর হামজা জবর আ একই উচ্চারণ। মূলত আরবিতে যখন কোনো শব্দ লেখা হয়, কোনো একটা শব্দ লেখা হয়, শব্দের শুরুতে যখন হামজা লিখতে হবে, হ্যাঁ যেমন আল হামদু, শব্দের শুরুতে যখন এই হামজা লিখতে হবে, তখন এই গোল হামজা দেওয়া হয় না, কারণ এটা দেখতে ভাল লাগবে না, আপনার এখানে গোল হামজা দিলে দেখতে ভাল লাগবে না। এই কারণে আলিফের মতন, যেহেতু আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নাই, এর জন্য আলিফকে এই হামজার চিহ্ন হিসাবে নেওয়া হয়। হ্যাঁ, হামজার চিহ্ন হিসাবে আলিফ লেখা হয়। এরপরে এর উপরে জবর জের পেশ হামজা যেটা ছিল ওটা দিয়ে দেওয়া হয়। মূলত এটা আলিফ না, এটা কি? হামজা। এটা কি? হামজা। জাস্ট লেখার মতন আলিফ করে লিখতে হয়, লেখার সময় আলিফের মতন দেখতে লেখা হয়। মূলত এটা কি? হামজা। এবং হামজা হচ্ছে শব্দের পরবর্তী 2 স্থানে হইতে পারে। এখন এই যে বিষয়টা, এইটা পড়ার সময় আমরা বানান করার সময় অবশ্যই হামজা বলবো। কি বলবো? হামজা বলবো, যেহেতু এটা আলিফ না। আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না। এরপর হচ্ছে 5 নম্বর তফাৎ। 5 নম্বর, এগুলো নোট করতে পারেন, আপনি ভিডিও দেখে লিখতে পারেন। 5 নম্বর তফাৎ হচ্ছে এই যে আলিফ শব্দের শুরুতে কখনো হইতে পারে না। আমরা যেমন একটা বাংলা শব্দ লিখি, ঠিক সেভাবে আরবিতে শব্দ 2 ধরনের, এক হচ্ছে 3 অক্ষর আর এক হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট। তার মধ্যে প্রথম অক্ষরে বলে হচ্ছে ফা কালিমা, অর্থ শব্দ, ফা হচ্ছে প্রথম স্থান, মানে একটা শব্দ ধরা হয়। আমরা সাধারণত যারা মাদ্রাসায় পড়ি, প্রথম শব্দ যেটা পড়ানো হয় আমাদের একটা ভার্ব দিয়ে পড়ানো হয়, সেটা হচ্ছে ফা আলা। ফা আলা অর্থ হচ্ছে করা, যে কোনো কাজকে করাকে বলে ফা আলা। 3টা অক্ষর, ফা আলা। তো ফা হচ্ছে শব্দের শুরুতে, আইন হচ্ছে আইন হচ্ছে শব্দের মাঝে, আর লাম হচ্ছে শব্দের শেষে। আমাদের লাইনটা এখনই কেটে যাবে, আমরা আগামী ক্লাসে এটা ডিটেলস আলোচনা করব। কিন্তু ফা আলা, ফা আলা, ফা আলা, এই দেখেন এই 3টা অক্ষর ধরলে দেখতে পারবেন এটা শব্দের শুরুতে আছে, এটা শব্দের মাঝে আছে, এটা শব্দের শেষে আছে। তো এইটাই আমরা সকল শব্দকে এই ধরনের বানান ধরে ধরি, যে কোনো একটা। এখানে যদি নাসরা বলি, নাসরা তো সাহায্য করা, ওই নুনকে ফা ধরি, সদকে আইন ধরি, লামকে ই ধরি, এইটা ধরলে দেখব এইখানে ফা কালেমায়, মানে এই শুরুতে প্রথম অক্ষর কোন সময় আলিফ হইতে পারে না, আলিফ হইতে পারে না। কারণ কি? আলিফ হরকত গ্রহণ করতে পারে না। যদি কোনো কার চিহ্ন না ব্যবহার করতে পারে, তাহলে শব্দ কিভাবে শুরু করব? তো এর জন্য ফা কালেমা হয় না। পরবর্তী 2 কালেমা হয়। কেন হয়? ও মাদ হিসাবে, খালি জায়গা হিসাবে এভাবে ব্যবহৃত হইতে পারে। যেমন কলা, যেমন হচ্ছে কলা, এই যে কফের পরে আলিফটা আছে, এটা কলা, এখানে আলিফটা উচ্চারণ হয়েছে কফের সাথে, কলা।
তখন মাঝের অক্ষর হইতে পারে। কিন্তু হামজা সব জায়গায় ব্যবহার হইতে পারে, শুরুতে হইতে পারে, মাঝে হইতে পারে, শেষে হইতে পারে। যেমন আকালা সব জায়গায় হইতে পারে, আকালা সব জায়গায়। এই এখন এইটা আলিফের মতন দেখতে লেখা হয়, কিন্তু মূলত এটা কি হামজা, এটা মূলত কি হামজা। আর শেষ নম্বর হচ্ছে, একদম শেষ যেটা থাকবে সেটা হচ্ছে আলিফ উচ্চারণ কখনো চিকন হয় কখনো মোটা হয়, অর্থাৎ যে হরফ মোটা তার সাথে মোটা, যে হরফ চিকন তার সাথে চিকন। আর হামজা সবসময় চিকন উচ্চারিত হয়।